ক্যাপশনটা দেখে অবাক হয়ে যাচ্ছেন তো? বাড়ির কাজের বউ বিধানসভার এমএলএ হতে পারে? ঘটনাটা সত্যি। পূর্ব বর্ধমানের ঘুষকোড়া থানার অন্তর্গত আউশগ্রাম কনস্টিটিউয়েন্সির থেকে এবার ভোটে দাঁড়িয়েছিলেন কলিতা মাঝি। কলিতা মাঝি 2014 থেকে বিজেপি দলের সাথে কাজ করছে। তার ব্যক্তিগত জীবন একদম সাদামাটা, একদম গরিব খেটে খাওয়া তপশিলি জাতি থেকে তিনি বিলং করছেন। 2006 তার বিয়ে হয়। তার বর্তমান বয়স 37 বছর। হাসি খুশি মহিলা, দেশের কাজে নেমেছিলেন নিজের জীবনে অত্যধিক সংঘর্ষ থাকা সত্ত্বেও। 2021-এর আগে পর্যন্ত তিনি বাড়ি বাড়ি গিয়ে বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা ইত্যাদি কাজগুলো করতেন। তার সাথে সাথে সংসারও করেছেন। সংসারে আছেন শ্বশুর, শাশুড়ি, স্বামী, সন্তান, ননদ সহ অনেক লোক। তাদের সাথেও যথেষ্ট সুসম্পর্ক তার। প্রথাগত শিক্ষা বলতে যা বোঝায়, মানে স্কুলিং, তার কিছুই নেই। কিন্তু তার মনের শক্তি এবং লড়াই করার ক্ষমতা, অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা তাকে আজকে ঘরের কাজের বউ থেকে পৌঁছে দিয়েছে বিধানসভার মন্ত্রীপদ। হ্যাঁ, আজ আমাদের পশ্চিমবঙ্গের নতুন সরকারের উপমন্ত্রী। তিনি শপথ গ্রহণ করেছেন। তার সাক্ষাৎকার থেকে জানতে পারলাম অনেক তথ্য, যে আমরা যারা অনেক সুযোগ সুবিধা ভোগ করছি, কিন্তু তারা কতটা নিজেদেরকে বিলিয়ে দিয়েছি সমাজের কাজে। 2021-এ যখন বিজেপি হেরে গিয়েছিল এবং তিনি নিজেও তার কেন্দ্রে হেরে গিয়েছিলেন, তখন অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হয়েছে, কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। জীবনের হুমকি তাকে দেওয়া হয়েছে, কিন্তু তিনি লড়ে গেছেন। 2026-এ তিনি জিতেছেন। শুধু তিনি জেতেননি, জিতেছে মহিলা শক্তি, জিতেছে তার গ্রাম। এই আধুনিক যুগেও তার গ্রাম এতটাই দুর্বিষহ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, যা শুনলে এখনো শিউরে উঠতে হয়। গ্রামে কোনো হসপিটাল নেই, সেখানে শুধুমাত্র স্বাস্থ্যকেন্দ্র কয়েকটা রয়েছে। সেই স্বাস্থ্যকেন্দ্রে হয়তো কাগজে কলমে 7 জন ডক্টরের প্রয়োজন হলেও মাত্র 2 জন ডক্টর সেখানে রয়েছে। সেই স্বাস্থ্যকেন্দ্রগুলো অচল বলা যায়। ওষুধ নামেই আসে, কিন্তু রোগীরা হাতে পায় না। এমন অনেক রোগী রয়েছে যাদেরকে রেফার করে দেওয়া হয় বর্ধমান, কিন্তু বর্ধমানে যেতে যেতেই হয়তো তারা মরে যায়। তাদের গ্রামে জলের পরিস্থিতি প্রচণ্ড খারাপ। তাদের গ্রাম, আউশগ্রামটি জঙ্গলমহল এলাকার মধ্যে পড়ছে, তাই প্রচুর গাছগাছালি রয়েছে এবং অকারণেই প্রচুর দাবানলের মতন আগুনও লেগে যায়। কিন্তু সেই আগুন নেভানোর মতো ফায়ার ব্রিগেড নেই তার গ্রামে। সেই গ্রামের মানুষেরা জলকষ্টে ভুগছে। মহিলাদের জন্য গাইনোকোলজির ডিপার্টমেন্ট নেই সেই স্বাস্থ্যকেন্দ্রে। যদি কেউ সুশিক্ষিত হতেও চায়, তাকে অনেক দূরে রাস্তা অতিক্রম করে স্কুল কলেজে যেতে হয়। তাই সাধারণত মানুষ সেখানে খেটে খায় এবং নিম্নবিত্ত পরিবার থেকেই সকলে বিলং করছে। এই রকম একটা পরিস্থিতি থেকে যে মহিলা রয়েছে, কতটা মানসিক বল থাকলে তিনি লড়াই করে যেতে পারেন। যার আর্থিক দিক থেকে তিনি এতটাই পিছিয়ে যে তার স্বামীর একার ইনকামে সংসার প্রায় চলে না, তাই তিনি লোকের বাড়ি বাড়ি গিয়ে পরিচারিকার কাজ করেন। কিন্তু আজ সে আমাদের গর্ব। কলিতা মাঝি শুধু আমাদের গর্ব নয়, আমাদের দেশের গর্ব। এই বিজেপি সরকারকে নিয়ে অনেক রকম কথা বলেন, যে বিজেপি সরকার নাকি বড়লোকের সরকার। তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিজেপি সরকার আরও একবার প্রমাণ করলো এই কলিতা মাঝিদের মতো মানুষদেরকে তারা সমাজের প্রত্যন্ত জায়গা থেকে তুলে এনে বিধানসভায় সিট দিয়েছে। তাই আজ আমি নারী শক্তির জয়ে আপ্লুত। যারা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক বড় বড় কথা, বক্তৃতা এবং লেকচার দেন, তারা চোখ খুলে একটু দেখে নিন। কলিতা মাঝির সাফল্য শুধু খেটে খাওয়া মানুষের সাফল্য নয়, একটা পিছিয়ে পড়া গ্রাম বা সমাজের সাফল্য নয়, এটি আমাদের দেশের সাফল্য, আমাদের মহিলা বা নারী শক্তির সাফল্য। তার সাথে সাথে আমাদের যে নতুন সরকার এসছে, এই বিজেপি সরকারের সাফল্য। আপনার মন্ত্রী হবার পরে অনেকগুলো সাক্ষাৎকারের
সাক্ষী রইলাম। এখানে আপনি আপনার গ্রামের পিছিয়ে পড়ার দিকটিকেই তুলে ধরেছেন। সব বিষয়গুলো যদি আপনি আপনার গ্রামকে মুক্ত করতে পারেন, কিছুটা আলোর দিশা দিতে পারেন, তবে আপনি খুশি হবেন। আপনাকে কুর্নিশ জানাই আপনার এই সাফল্যতাতে।